নমস্কার, আমি কথা বলি শর্মিষ্ঠা। 22শে শ্রাবণের ঠিক পরের দিন রেশ কিন্তু রয়ে গেছে আমাদের মনে, থাকাটাই স্বাভাবিক। আর যখন স্বাভাবিক বিষয়ে এসে মনে নাড়া দেয়, তখন কিছু কবিতা তো উকি দেয়। আগুন খেয়ে মুখ পুড়ে যায়, আগুন পোড়ায় হাত, পড়তে পড়তে চিনতে থাকি কে রবীন্দ্রনাথ। তুমি রবে নীরবে হৃদয় মম। আমাদের ওয়ানের আজকের এই পর্বের অতিথি আমার সঙ্গে রয়েছে অর্চিতা চক্রবর্তী। নমস্কার দিদি। নমস্কার। স্বাগত। তুমি রবে নীরবে ওয়ানের আজকের এই আড্ডায় তোমাকে পেয়েছি আমরা, একটা সুন্দর কবিতাময় একটা আড্ডা আমরা সঙ্গে নিয়ে আজকে পাড়ি দেব অনেকটা সময়। তো তুমি রবে নীরবে দিয়েই আজকে আমাদের শুরুর পথ চলাটা হোক। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর, আখি পরে ঘুম। হৃদয়ের পত্রপুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, মধুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক, থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, মুছায়ে নয়ন নীর, করো আশীর্বাদ। ক্ষণিক দাঁড়াও স্থির, পদতলে নমি শির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে, নিস্তব্ধ জগতে। কি অপূর্ব শোনালে, শুরুটা অসাধারণ। আসলে অনুষ্ঠানের নাম যখন তুমি রবে নীরবে, সেখানে এইরকম একটা কবিতা আপনা আপনি দেখো কিভাবে মনের অন্তরের সঙ্গে অন্তরের মিল হয়ে যায়। এখানেই বলে বোধহয় শিল্পীর সঙ্গে শিল্পীর যোগ, হ্যাঁ, ভাবনার সঙ্গে, তাই না? ভাবনার সঙ্গে, ভাবনার সঙ্গে একটা যোগ সূত্র, একটা সুতোর মতো বেঁধে রয়েছি আমরা। আজকের এই অনুষ্ঠানে আসাটা তোমার একটু স্পেশাল। যদি বলি কেন, বা তুমি বলো কেন, সেটা তুমি আন্দাজ করতে পারছো। কারণ মা সঙ্গে পুত্র ছেলে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের ঋদ্ধিমান রয়েছে, তার আগে রয়েছে আমাদের সৌমেনদা। বলাই বাহুল্য, কি বলি, বলতে গেলে অনেকটা বলতে হয়। অনেকটা তো এখানে বলা যাবে না, আমরা কবিতা শুনবো, আমি অনেকটা বলবো। আর সেই সঙ্গে আমাদের দাদাদেরকেও একদম কোথাও যেতে দিই না আমরা। আর তবলায় রয়েছে আমাদের অপূর্বদা মানে একদম মিষ্টি একটা অপূর্ব হাসি। আর আমাদের তরুণদা একটু গম্ভীর থাকে, কিন্তু ভীষণ প্রাণখোলা মানুষ। আমরা এরকম আড্ডা আজকে আপনাদের সঙ্গে দেব, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। কারণ জুড়ে না থাকলে মন ভীষণ খারাপ করে যায়।
খারাপ হয় আর কি, তাই না অর্চিতাদি বলো? একদম, একদম। আমাদের এই যে সৃষ্টি, রবি ঠাকুরের যে সৃষ্টি নিয়ে তুমি আজকে আমাদের সঙ্গে আছো, আমরা সবাই আজকে আছি, এই আছি আর থেকে যাওয়া দুয়ের মাঝখানে অনেকটা কিন্তু রয়েছে। মুখে বলা যায় আছি, কিন্তু কজন থেকে যায় বলো? তা ঠিক। তাই না? দেখো, আমরা যেভাবে ঠাকুরের সঙ্গে, রবি ঠাকুরকে আমি ঠাকুরই মনে করি। আমি এর আগের তোমাকে হয়তো বলেছিলাম যে আমি পুজো কোনো দেবতাকে করি না, আমি রবি ঠাকুরেরই পুজো করি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে আমরা এই সময়টাতে আমরা রেখে দিয়েছি তাকে, আমাদের আগলে, আমাদের অন্তরে, অন্তরস্থলে রেখে দিয়েছি। তো সেটার হয়তো বহিঃপ্রকাশ তার দু এক কথা, কবিতা, লাইন বলে বা পাঠ একটু শান্তি করে পাই, আমরা একটু কিন্তু শান্তি বলতে গেলে পাই। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ। গোটা 365 দিনেও শেষ শেষ না। হবে না। যেমন বলে সকলে যে এক জীবনে রবি ঠাকুর যা লিখে গেছেন, যত কিছু লিখে গেছেন, এক জীবনে আমরা পড়ে শেষ করতে পারবো না। পারিও নি, আর এখনো চালিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। আমি একটু গীতাঞ্জলির কথায় আসি, রবি ঠাকুরের বিখ্যাত নোবেল জয়ী গ্রন্থ। তো গীতাঞ্জলির আমি খুব পছন্দ করি গীতাঞ্জলির সেই ছোট ছোট কবিতাগুলো। আমি এই প্রসঙ্গে একটু বলি, এই আমি এর আগেও এই লাইনটা বলেছি, কিন্তু তুমি গীতাঞ্জলিটা প্রসঙ্গ তুললে বলে যে কবি কৌশিক দাস এই সময়ের একজন লেখক, এই গীতাঞ্জলি একটা কবিতার মধ্যে লিখেছেন দুটো লাইন, দেখো কি সুন্দর, যে গীতাঞ্জলি জাপটে বুকে তোমার ভরসায়, যাচ্ছিল তো দিনগুলো সব যেমন ভাবে যায়, তো দিন তো এভাবে চলে যায়, কিন্তু তোমাকে কিন্তু ছুটি দিই না, আমরা ছুটি দিই না, মানে জাপটে ধরেই রাখি। তো সেরকম একটা ছোট্ট গল্প দিয়ে গীতাঞ্জলির একটি ছোট্ট পংক্তি শোনাই। গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে যখন এই পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন, গীতাঞ্জলির পাণ্ডুলিপি একটি বক্সে করে, তো ব্রিফকেসে করে আর কি, হঠাৎ মেট্রো স্টেশনে ওটা হারিয়ে যায়। মানে এত ভিড়, এত কিছুর মধ্যে মেট্রো স্টেশনে ওটা হারিয়ে যায় পাণ্ডুলিপি। তো খুব চিন্তায় পড়ে গেছেন, ফিরে এসেছেন বাড়িতে যেখানে ছিলেন আর কি। তো তার ছেলে পরের দিন খুঁজতে 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 গিয়ে ওখানে যে বক্স, যেখানে জিনিসপত্র হারিয়ে যাওয়ার যে বক্স থাকে, সেখান থেকে উনি সেটা উদ্ধার করেন। তো এটা যদি উদ্ধার না হতো তাহলে হয়তো আমরা এই পাণ্ডুলিপির কিছু অংশ কিন্তু পেতাম না। তো আজকে আমি সেই পাণ্ডুলিপি থেকে, সব তো আর বলা যাবে না, আমি আমার একটি খুব প্রাণের পংক্তি, কতগুলো কথা, ঠাকুরের কথা আমি খুব অন্তর দিয়ে মানি, তো সেটা দু লাইন বলছি একটু। নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই, তবু জানি কিছুই সেথা হারাবার তো নাই। থাকি যখন ধুলার পরে, ভাবতে না হয় আসন্তরে, দৈন্য মাঝে অসংকোচে প্রসাদ তব চাই। লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি। সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে। তোমার কাছে যাব এমন সময় নাহি পাই, নিন্দা দুঃখ অপমানে যত আঘাত খাই। অপূর্ব বললে। এমনি তুমি সাধারণত, তোমাকে তো এর আগে আমরা পেয়েছি না, তো তখনও দেখেছি যে তুমি মানে আবৃত্তির বিষয়ে অত্যন্ত যত্নশীল একজন মানুষ। মানে যত্ন করা কিন্তু একরকম বিষয়, আর যত্ন করে আদরে তাকে চর্চা করা, তার লালন করা, সেটা কিন্তু সকলে পারে না। আবৃত্তির জন্য আবৃত্তি নয়, জীবনের জন্য আবৃত্তি বোধ, এটা তোমার মধ্যে আছে। আমি চেষ্টা করি, জানি না কতটুকু পারি। তোমার নির্বাচনও মানে কি বলি, অসাধারণ। দিদির ভালো লাগার তো অনেকগুলো বিষয় রয়েছে, এর আগেও আমরা শুনেছি। আজকে বলো, 22শে শ্রাবণের রেশ রেখে এই রবিবারের আড্ডায় তোমার আজকে আমাদের এখানে সেই পরিবেশ কেমন লাগছে বলো? সবার প্রথমেই বলবো, মানে এই ভেতরে যখন ঢুকলাম, মানে মনটা যেন ভরে গেল, মনে হলো রবি ঠাকুরের কাছেই চলে এসেছি। মানে এত অপূর্ব ডেকোরেশন, বিশেষ বিশেষ দিন যেগুলো কিন্তু আমাদের সবার আগে চোখ বন্ধ করলেই শান্তিনিকেতনের ঠাকুরের স্থানগুলো আমাদের আপনা আপনি চোখে চলে আসে, মানে এটা কিন্তু আমাদের আলাদা করে মনে করতে হয় না।
তো এক্ষেত্রে যেমন আজকে তুমি বললে, এটা আমাদের একটু কৌতূহল তো হয় যে এত যত্নে তুমি যেমন আবৃত্তিকে বা কবিতাকে লালন করে আবৃত্তিতে নিয়ে পৌঁছচ্ছ, এবং সেই সেতুবন্ধনের মালাটা গাঁথতে গাঁথতে তোমার দিন যাপন হচ্ছে, এবং কতটা সাধনা করলে এরকম মুখস্থ করে এত সুন্দরভাবে পরিবেশন করা সম্ভব, সেটাও অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং সেই প্রসঙ্গতই আমি বলি যে শান্তিনিকেতনে যাওয়া বা সেখানে মানে উদাত্ত কণ্ঠে খালি গলায় আর কি তোমার কবিতা পাঠ বা আবৃত্তি করা, এমন করেছো কখনো যে কেউ শুনুক বা না শুনুক, রবি ঠাকুর শুনুক? হ্যাঁ, এটা আমাদের হয়। আমাদের শান্তিনিকেতনে আমি আমার গুরু শ্রদ্ধেয় কাজল সুর স্যারের সঙ্গে আমরা প্রত্যেক বছরই একটা করে অনুষ্ঠান করি ভেতরে, একদম আশ্রমের হল ঘরে। তো সেখানে যখন যাই, ওই আমরা ভোরবেলাতে বেরিয়ে পড়ি সবাই মিলে। তো স্যারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা উদার্ত কণ্ঠে ওখানে কবিতা উচ্চারণ করি মনে হয়। এবং উপাসনা রুমের সামনে দাঁড়িয়ে, ভেতরে তো ওটাই ঢোকা আমি তো যায় না, জানতে চাইলাম। উপাসনা রুমের সামনে দাঁড়িয়ে আমি বহু গান বহু কবিতা একা একা করে গেছি। মানে কোনো সময় যেন দেখিনি যে আমার কেউ পাশে শুনছে কে কিনা। আছে না নেই। হয়তো বাকি বন্ধুরা অনেক দূর হেঁটে চলে গেছে, কিন্তু আমি একা থেকে গেছি ওখানে। এটা আমার প্রার্থনা, একটা একান্ত নিজের সঙ্গে নিজের প্রার্থনা। একদম। এবারে আবার আমরা সেই কবিতায় ফিরবো দিদি, এবার কি শোনাবে? এবার আমি একটু লিপিকাতে আসি। রবি ঠাকুরের দীপিকা কাব্যগ্রন্থ না একেবারে মানে সাংঘাতিক 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 কবিতা, আর তার মানে- চেয়েও মূল্যবোধগুলোকে ভেতর থেকে তুলে ধরে। মানে এবং সব কবিতাই তাই, তার মধ্যে লিপিকা কাব্যগ্রন্থ বিশেষ করে একটু আলাদা করে নাড়া দেয় প্রত্যেকটি কবিতা। দেখি আমি একটু বলি। কোনটা শোনাচ্ছ দেখি, চেনা কিনা? একটি চাউনি। না, এটা আমার খুব একটা জানা নেই। দেখি কবিতার লাইনগুলো শুনলে হ্যাঁ। অনেক সময় মনে এসে যায়। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে একে আমি রাখবো কোনখানে? দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন স্থান আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এও কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সোনালি রেণু যে বৃষ্টির জলে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টির জলে ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে থাকবে কেন হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে? তার ওই এক চকিতের দান সংসারের তার সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেথে, ছন্দে বেঁধে, একে আমি রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ আর ধনীর ঐশ্বর্য হয়েছে মোরবারই জন্য, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমিষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও নয়, কিন্তু ওই ছোট জিনিসগুলোই আমার চিরদিনের ধন। ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি, হার গাঁথি। মানে কি বলি, কোথা থেকে ওই যে বলে না যে কবিতা শুনতে শুনতে ডুবে যাওয়া, খানিক ডুবে গেলাম কবিতার সমুদ্রে। ওই তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, নজরুলের লেখা যদিও, কিন্তু 22শে শ্রাবণে রেশ নিয়ে রবি ঠাকুর, হতে পারে আমরা রবি ঠাকুরকে নিয়েই তুমি রবে নীরবেতে আছি, কিন্তু তিনিও তো তার জন্য লিখে গেছেন, প্রচুর লিখে গেছেন। সে কারণে কোথাও গিয়ে প্রসঙ্গত উঠেও আসে সেই বিষয়গুলো। দিদির এই যে আজকে এখানে আসা, গতকাল সদ্য আমরা 22শে শ্রাবণ কাটিয়ে উঠলাম আর কি, অনুষ্ঠান বা স্কুল সব নিয়ে আবৃত্তি পরিবেশনার সবচেয়ে উপযুক্ত পরিবেশ কোথায় পাও? মানে কোন কোন জায়গাগুলো তোমার ভালো লাগে আবৃত্তি করতে? আমি কিন্তু আমার বাড়ির
মানে সমস্ত জায়গায়, ইভেন আমার যেটা মেয়েদের যেটা রান্নাঘরটা তো বিশেষ জায়গা, অনেকটা টাইম সেখানে একদমই। কাটাতে হয়, সেই জায়গাটাতেও আমি রবি ঠাকুরের ছবি রাখি, যাতে আমার ঘুরে ঘুরে সেই তার চোখে চোখ পড়লে আমার মনে হয় যে যে কাজটি আমি করছি সেটা যেন নিখুঁতভাবে করি, আমার রান্নাটাও যেন নিখুঁত হয়। এবং আমি স্কুলে বলো, আমি যে বিদ্যালয়ে আছি সুশীলা দেবী বালিকা বিদ্যালয়, সেখানেও আমি কিন্তু খুব যত্ন সহকারে সব কিছু করবার চেষ্টা করি। তাছাড়া আমার প্রতিষ্ঠান কাজল কথায় যে আছি সেখানেও আমি চেষ্টা করি, আমরা কিছুদিন আগেই 29 তারিখ আমাদের বার্ষিক অনুষ্ঠান হলো, সেখানেও আমি চেষ্টা করি, কিন্তু সব চেষ্টার মূলে কিন্তু থাকেন রবি ঠাকুর গুরুদেব, আমাদের পরম গুরুদেব। আমি একটু ছোটবেলার কথাতেও আসি। অবশ্যই বলবে, আমি- ছোটবেলার কথা না জানলে আমাদের তো আরো বেশি মনে হবে কিছুই শুনলাম না। ছোটবেলা আমি তো বলেছিলাম সুদূর নর্থ বেঙ্গলের মেয়ে, আমি কোচবিহার থেকে এসেছি, মাথাভাঙার থেকে। তো সেখানে আমাদের পাড়া কালচারে খুব সুন্দর রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো, 22শে শ্রাবণ পালন করা হতো। সেখানে সেই যে গীতি আলেখ্য করা, তাছাড়া চণ্ডালিকা, নৃত্যনাট্য নৃত্যনাট্যগুলো, শ্যামা, তো এখনো হয়, কিন্তু দিদি অনেকটা পার্থক্য হয়ে গেছে। অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তো গান বাজছে, অডিওতে বাজছে, তখন তা হতো না। না, তখন একদম আমার live- দিদিরা গান live performance হতো। লাইভ পারফরমেন্স হতো। এবং সেখানে যখন আমি পারফর্ম করতাম তখন হয়তো রবি ঠাকুর কে কি জানি না। আমি আমার ছোটবেলায় প্রথম কবিতা আমার প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। এই যে পড়া পড়া খেলা, এইটা নিয়ে আমি এগোতে থাকি। তখন রবি ঠাকুরকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না। আমার দাদা জটাধর চক্রবর্তী, ও এই জগতেরই লোক, সে আমার হাত ধরে টেনে বলল, তোকে কবিতা বলতে হবে, আয়, এখন নাটক চলছে, নাটকের ও নাটক করে, বলছে নাটকের সাজগোজ হয়নি, তোকে কবিতা বলতে হবে। আমি তখন গ্যাপ পূরণের জায়গায় কবিতা, গ্যাপ পূরণের কিন্তু জায়গা। এখন কবিতাই একটা আলাদা জায়গা। উঠে গেলাম স্টেজে, দাঁড়িয়ে বলে দিলাম, ওটা আমার প্রথম চলা। তার আগে হয়তো নাচ করেছি, অনেক কিছু করেছি। তো সেই কারণে এই কথাটা বলতে আজকে মনে হচ্ছে যে সেই চলাটা আর এই চলার মধ্যে যে কতটা দিন পেরিয়ে গেছে, অনেক দিন পেরিয়ে গেছে, এবং ঠাকুর কিন্তু যেমন ছিল তেমনি আছে, বরং একটু আপন হয়েছে, একটু নিজের হয়েছে, কাছের হয়েছে, বুঝতে শিখেছি, তার লেখা পড়তে শিখেছি, তার কবিতাগুলোর সারমর্ম জানতে শিখেছি। তো সেই কারণে তাকে যেন 22শে শ্রাবণ কিন্তু আমার কাছে কষ্টের নয়, দুঃখের নয়। আমার মনে হয় না ঠাকুর নেই, আমার মনে হয় রবি ঠাকুর আমাদের কাছে সব সময় সর্বদা আমাদের অন্তরে বিরাজ করেন তিনি। আর বর্তমান জেনারেশন হয়তো রবি ঠাকুরের সেইভাবে জানে না, যখন জানবে তখন তারাও না এখন এই না রাস্তা দিয়ে জেনেও হাঁটবে। কিছুটা জানে। কিরকম সেটা, যখন কোনো মেগা সিরিয়াল বা কিছুতে আমরা দেখি বা শুনে থাকি রবীন্দ্রসঙ্গীত বাজছে, তবে হট করে আমাদের মানে অন্তরের একটা চোখ সেটা চলে যায়, টিভির দিকে বলো, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বলো। রবি ঠাকুরের গান, তার যে ক্ষমতা, মানুষকে কাছে করবার যে ক্ষমতা, সেটা অপরিসীম। আচ্ছা, এবার আমরা কবিতায় ফিরি দিদি। কবিতায় ফিরি। আবার একটি কবিতা বলছি, লিপিকা থেকেই বলছি, আমার লিপিকা খুব প্রিয়, কথিকা। এটাও খুব আনকমন কবিতা, একটি কেউ খুব একটা বলে না। এবার মনে হলো মানুষ অন্যায়ের আগুনে আপনার সমস্ত ভাবিকালটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। সেখানে বসন্ত কোনোদিন এসে আর নতুন পাতা ধরাতে পারবে না। মানুষ অনেক দিন থেকে একখানি আসন তৈরি করছে, সেই আসনই তাকে খবর দেয় যে তার দেবতা আসছেন, তিনি পথে বেরিয়েছেন। যেদিন উন্মত্ত হয়ে সেই তার অনেক দিনের আসন সে ছিঁড়ে ফেলে, সেদিন তার যজ্ঞস্থলীর ভগ্নবেদী বলে, কিছুই আশা করবার নেই, কেউ আসবে না। তখন এতদিনের আয়োজন আবর্জনা হয়ে ওঠে। তখন চারিদিক থেকে শুনতে পাই, জয়, পশুর জয়। তখন শুনি, আজও যেমন কালও তেমনি, সময় চোখে ঠুলি দেওয়া বলদের মতো
চিরদিন একই ঘানিতে একই আত্মস্বর তুলছে। একেই বলে সৃষ্টি। সৃষ্টি হচ্ছে অন্ধের কান্না। মন বললে, তবে আর কেন, এবার গান বন্ধ করা যাক। যা আছে কেবলমাত্র তারই বোঝা নিয়ে ঝগড়া চলে। জানি তারই আশা নিয়ে গান। শিশুকাল থেকে যে পথের পানে চেয়ে বারে বারে মনে আগমনের হাওয়া লেগেছে, যে পথ দিগন্তের দিকে কান পেতেছে, দেখে বুঝেছিলুম ওপার থেকে রথ বেরোলো। সেই পথের দিকে তাকালেম, মনে হলো সেখানে না আছে আগন্তুকের সাড়া, না আছে কোনো ঘরের। বিনা বলে এই দীর্ঘ পথে আমার সুরের সাথী যদি কেউ না থাকে, তবে আমাকে পথের ধারে ফেলে দাও। তখন আমি পথের দিকে চাইলুম। চমকে উঠে দেখি ধুলোর মধ্যে একটি কাটা গাছ, তাতে একটি মাত্র ফুল ফুটেছে। আমি বলে উঠলুম, হায় রে হায়, ওই তো পায়ের চিহ্ন। তখন দেখি দিগন্ত পৃথিবীর কানে কানে কথা কইছে। তখন দেখি আকাশে আকাশে প্রতীক্ষা। তখন দেখি চাঁদের আলোয় তাল গাছের পাতায় পাতায় কাঁপন ধরেছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দিঘির জলের সঙ্গে চাঁদের চোখে চোখে ইশারা। পথ বললে, ভয় নেই। আমার বিনা বললে, সুর লাগাও, সুর লাগাও। একদিকে সুর, আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, আর একদিকে কবি বললেন যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। সত্যি প্রভুর জায়গায় পৌঁছানোটা খুব সহজ ছিল না। এত মানুষকে পিছনে ফেলে আজও তিনি রবি ঠাকুর, শুধু রবিতেই সীমাবদ্ধ নয়, বিশ্বকবি। দারুণ একটা সুন্দর নিবেদন তোমার, যেটা রেশটুকু রয়ে গেল। আমাদের দর্শক বন্ধুরাও আমাদের এই অনুষ্ঠান যারা জুড়ে রয়েছেন কেমন লাগছে জানাতে থাকুন। আমরা পরের কবিতায় যাব আবারও। সেই সঙ্গে সঙ্গে আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। যারা দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের জন্য একটু কিছু বলে দাও। যারা রয়েছেন চ্যানেল ওয়ানের সঙ্গে, আমাদের সঙ্গে, এবং তুমি রবে নীরবের সঙ্গে, এবং তুমি রবে নীরবে ঠাকুরের সঙ্গে, রবি ঠাকুরের সঙ্গে, তাদের সকলকে তো শুভেচ্ছাই। এবং আমার বক্তব্য থাকবে যে থাকুন, দেখুন, বুঝুন, আর সবচেয়ে বেশি মন থেকে অনুভব করুন। একদম সেই অনুভব আমরা রেখে একটু সময় হয়ে যায়, একটু বিরতি নিই, তারপর আসবো আবার এইরকম একটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। নিয়ে নিচ্ছে বিরতি। ফিরে এলাম বিরতির পর। রবিবারের সন্ধে, নিশ্চয়ই চা কফি অন্যান্য যা খুশি আপনার পছন্দ সেগুলো নিয়ে বসে আছেন আমাদের সঙ্গে। আপনারা থাকেন বলেই তো আমরা এভাবে থাকতে পারি, তাই না? আর থাকতে পারি বলে এইরকম একজন গুণী মানুষের সান্নিধ্য এবং আমাদের গুণী গুণী সকল মিউজিশিয়ান এবং আপনারাও অবশ্যই আমাদের মুগ্ধ শ্রোতারা যারা আমাদের সঙ্গে আছেন এবং কেমন লাগছে জানাচ্ছেন। অর্চিতাদি, ভীষণ ভালো একটা সময় কাটাচ্ছি আজকে আমরা। মানে এটা 25শে বৈশাখের আনন্দ নাকি 22শে শ্রাবণের দুঃখ, কোনোটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা শুধু এটুকু বুঝতে পারছি যে আমরা রবি ঠাকুরকে নিয়ে আছি, বেঁচে আছি, তাকে নিয়ে বেঁচে থাকবো, যেটা তুমি তোমার কবিতায় বারবার বলছো। এবারে কি শোনাবে বলো?
এবার আরেকটি খেয়া কাব্যগ্রন্থ থেকে কালোজয়ী কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলা যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বয়ে পড়ল তোমার শয়ন চেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান? কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমার সাজে? রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরে করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ, আমি করবো না আর সাজ। সবটুকু উজাড় করে দিয়ে দিয়েছো এই কবিতায়। তোমার দ্বিতীয় কবিতাটা এবং এই কবিতাটা আলাদা করে হয় না, কিছু কবিতা আলাদা করে আঁচড় কাটে, দাগ ফেলে যায়। তো এখানে তুমি দাগ ফেলে গেলে, আমার মনে তো বটেই, আমাদের শ্রোতা দর্শক সকলের মনেই। রবি ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ তুমি বলছিলে যে তোমার খুব প্রিয়। এটা যদিও তুমি বোধহয় খেয়া কাব্যগ্রন্থে শোনালে না, আর গীতাঞ্জলির একটা ছোট অংশও তুমি আমাদের আজকে শুনিয়েছো। এবারে তোমার এই পসরায় কি আছে যেটা আমাদের কারণ নেই জানা, অথবা কেউ কেউ জানে কিন্তু খুব বেশি চর্চার মধ্যে না থাকায় হয়তো সেটা ভুলে গেছি বা ভুলতে বসেছি আমরা। এমন অনেক চেনা কবিতা থাকে দিদি, যেমন দেখো ছোটবেলার ছোট্ট আমার মেয়ে হারিয়ে যাওয়া কবিতাটা। এটা আমার মনে হয়, আমি তো রবি ঠাকুরকে এখন দেখা পাবো না, যে তাকে তাহলে জিজ্ঞেস করতাম যে ছোটদের বইতে এটি আপনি কেন লিখেছিলেন, এটি কি ছোটদের? এখন আমি কি করে তাকে জিজ্ঞেস করি বলো? কবিতাটার তো সাংঘাতিক গভীরতা, এবং আমার মনে হয় যে হারিয়ে গেছি আমি, ওটা তো বড়দের হয়েই বলা। হারিয়ে গেছি আমি, সত্যি তাই, তাই না? তো সেই জন্য আমার এরকম, আমার মতো অনেকেরই এরকম জিজ্ঞাসা আছে, তোমারও নিশ্চয়ই আছে। প্রচুর জিজ্ঞাসা যে আমরা যখন অনেক কবিতা আবৃত্তি করতে শুরু করি তখন ভাবি যে যদি ঠাকুরের দেখা পেতাম তাহলে মানেটা একটু বুঝে নেওয়া যেত। আমরা তো কল্পনা করে সেটা নিজেদের মতন করে চেষ্টা করি না, চেষ্টা করি কবি যা লিখে গেছেন সেটাকে ছবি করে সবার সামনে একটু আনবার জন্য, সেটা আমরা নিজের মতো করে, মানে আমরা যেটা মানে বুঝছি। সেই কারণে দেখবে দিদি আর একটা জিনিস, ধরো তুমি এই কবিতাটি বা যে কোনো একটি কবিতা তুমি এখন আবৃত্তি করছো একরকম, তুমি বাড়ি গিয়ে করবে সেই একই আবৃত্তি করছো, একই কবিতা আবৃত্তি করছো, আলাদা হয়ে যায়।
হ্যাঁ, এটা কিন্তু আমার খুব হয়। আমার তো মারাত্মক। এটা হওয়ার কারণটা বলো তো, কেন হয় বলো তো? এটাও কিন্তু অনুভূতি, মানে তুমি যখন তুমি যাদেরকে শোনাচ্ছ এবং যে পরিবেশে তুমি দাঁড়িয়ে বা বসে শোনাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তোমার বলার ভাবনাগুলোও পরিবর্তন হতে থাকে আর কি ওই সময়। তো এগুলোই আড্ডা মানে তো 22শে শ্রাবণ বারে বারেই আমরা বলছি যে ওয়ানের সঙ্গে তুমি রবে নীরবে। রবি ঠাকুর নীরবে আমরা রাখতে চাই না। রবি ঠাকুর আমাদের একেবারে সরবে কখনো থাকুক। চঞ্চল, কখনো একেবারে যৌবন, কখনো একেবারে বৃদ্ধ, কখনো আমাদের প্রেমে একেবারে মিলেমিশে একাকার। আমাদের প্রেমিক, আমাদের একদমই তাই। আমি মনে করি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বা আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরের কথা গান যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। যে কোনো ঘটনার সঙ্গে ঠাকুরের কথা কিন্তু মিলে যায়। হ্যাঁ, জীবন বোধের সঙ্গে তো মিলবেই। একদম। আমি এখন যেটা শোনাবো সেটা এটা মানে মোটামুটি শুনেছো আশা করি। নববেশ, মানে ঠাকুর ঋতু পরিবর্তনের যে আবহটাকে তিনি তার অন্তরে এনেছেন প্রেমের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে। তো সেটা ফুটে উঠেছে এই কবিতার মধ্যে, ঋতু পরিবর্তনের ব্যাপারগুলো। তো সেই অনুভূতিটা দেখে আমি প্রকাশ করতে পারি না কি, এটা আমার স্যারের কাছ থেকে শেখা। স্যারের কণ্ঠে এটা মন্ত্রমুগ্ধের মতো শুনি আমি। প্রথম যখন আমি শুনেছি কোচবিহারের একটি অনুষ্ঠানে স্যার মঞ্চস্থ করেছিলেন, তো তখন থেকে এটা আমার প্রিয় খুব হয়ে পছন্দের প্রিয় কবিতা। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন সভাতে? সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা? ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলল নয়ন দুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিল যবে কানন কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান আজি কার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছো ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া। স্তিমিত নয়ন তারা ঝুলিছে অনল পাড়া। সিক্ত তোমার জটা জুটো হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আঘাত আনিয়াছো সাথে করিয়া তাপস মূরতি ধরিয়া। নমিহে ভীষণ মৌন রিক্ত এসো মোর ভাঙা আলয়ে। ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলয়ে। কি অপূর্ব বললে দিদি, ভীষণ ভালো লাগলো, একদম মুগ্ধ হয়ে শুনলাম। কখনো মনে হয়নি থেমে যাও তুমি, মনে হলো রবি ঠাকুর আরও একটু লিখে যেতে পারতেন এর শেষে, কিন্তু কোথাও গিয়ে বিস্ময়টা থাকে বলে মনে হয় যে এর পরে বোধহয় আরও কিছু আছে। তো
এই যে আজকের এই যে আড্ডা দিতে দিতে আমরা যাচ্ছি দিদি, তোমার কি মনে হয় যে রবি ঠাকুরকে জানা তো জানার শেষ নেই, সেটা তো আমরা প্রত্যেকে জানি এবং তোমার কথাতেও আমরা পেয়েছি যে, এবং তুমি রান্নাঘরেও বলেছো যে ঠাকুরকে যাতে আমরা না ভুলি, যাতে আমার রান্নাটাও যাতে আমার নিখুঁত হয়, সেই জন্য আমি ছবিখানাও ফ্রেমে রেখেছি। সেইভাবে সেই চর্চার মধ্যে থেকে রবি ঠাকুরের প্রেম, বিরহ, বিদ্রোহ, নারীকে নিয়ে বলা, সব কিছুর মধ্যে থেকে তোমাকে যদি বলা হয় বেছে নিতে, এই প্রেম বিরহ সব কিছুর মধ্যে থেকে কবিতা বেছে নিতে নয়, তাহলে কোনটা বেছে নেবে তুমি? প্রেম। প্রেম। তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই। এই যে তোমার আমার মাঝখানে প্রেমটুকু থাকুক। প্রেমটুকু থাকে। হ্যাঁ, আজ এখানে সবাই যারা রয়েছে, আমরা যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন আমাদের সকলকে তো মানে অসাধারণ বাজাচ্ছেন, সেটা দেখে না আমি আরো মনে হচ্ছে আরো আরেকটু ভালো করে বলি। কবিতা বলি। তাই তো হয়। হ্যাঁ, তো ভালোর তো শেষ নেই। সকলকে মানে আমার প্রণাম। আর এত অপূর্ব সঙ্গত দিচ্ছেন আমার সঙ্গে, কবিতার সঙ্গে, তো সেইটা কিন্তু প্রেমের জন্যেই, ভালোবাসার জন্যেই। ওনারাও ভালোবাসেন এই সব কিছু, এই রবি ঠাকুরকে ভালোবাসেন। আর আজকে সাবজেক্টটার মধ্যে রয়েছে। হ্যাঁ, এই বিষয়বস্তুর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তা না হলে রিহার্সাল গান, ছাড়া কবিতা সবকিছুর হ্যাঁ। সাথেই তো মানে কি কবিতা তুমি বলছো সেটা না জেনেও প্রথম লাইন শুনে সেই হ্যাঁ। ভাবনাটাকে পৌঁছে দেওয়া, এটা খুব সহজ কাজ নয়। আগে তো আমার সঙ্গে কবিতা নিয়ে কোনো কথা না। হয়নি ওনাদের সঙ্গে, তো তারপরে ওনারা এত সুন্দরভাবে সঙ্গ দিচ্ছেন আমার সঙ্গে, মানে সত্যি আমি মানে ধন্য না, আজকের আমরা দিনে সবাই এসে। ভীষণ খুশিতে থাকি, খুশিতে থাকবো, খুশিতে রাখবো। হ্যাঁ, এই আমি তাহলে পরিবারের- এখন একটা খুশির কবিতা বলবো। হ্যাঁ। তার আগে দুটো কথা বলে নিই। আমাদের রবি ঠাকুর কিন্তু খেতে খুব ভালোবাসতেন, মানে খুব খাদ্যরসিক ছিলেন। তো সেই উনি কিন্তু খেতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে কাবাব। কাবাব। বিভিন্ন টাইপের কাবাব তিনি পছন্দ করতেন। তাছাড়া তো মুগ ডাল টাল এগুলো তো আছেই, সাধারণ বাঙালিয়ানা খাবার তো আছেই, কিন্তু তিনি তারপর তিনি শেষ পাতে যেটা খেতেন সেটা হচ্ছে মিষ্টি পান। মানে একটা ভালো পান হলে ওনার একদম জমিয়ে খাওয়াটা হতো আর কি। তো সেই জায়গাতে সেই খাবার নিয়ে রবি ঠাকুর ওই যে খাপ ছাড়াতে উনি একটি খুব প্রচলিত কবিতা, এবং আমার খুব পছন্দের, খুব ছোটবেলায় প্রচুর মঞ্চে করেছি এই কবিতা, একটু তালের কবিতা। আমি এটা একটু করি, দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে। অল্পেতে, হ্যাঁ, আমরা অল্পেই খুশি সব একদম, সময়। একদম। তো কিন্তু পেট পুরে খাওয়াতে মানে ওটাই কোনো না, কৃপণতা সেটাতে নেই। খেতে খুব ভালোবাসি সবাই আমরা। অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজার থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে বরে খাটো নয় 3 মন প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলেপির রেটকি, অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, দামোদর শেঠকি, দামোদর শেঠকি। দারুণ খুব দারুণ ছোট্ট কবিতা কিন্তু খুব ভালো। দারুণ। আর তুমি তালটাকেও একটু চেঞ্জ করে করে করলে না? হ্যাঁ। প্রথমটা একটু অন্যরকম ছিল, তারপরে তুমি তালগুলোকে চেঞ্জ করে একটু করে। সুরের সাথে কথা, না, ভালো লাগলো আমার, বেশ ভালো লাগলো, একটু অন্যরকম। মানে কথাগুলোর সাথে যেরকম কোচবিহার বা ওই জলপাইগুড়ি বলছে, যেহেতু এটা অনেক দূরে এখান থেকে, তাই আমি একটু ওটা টেনে বললে। তালটা টেনে দিলাম একটু, এইভাবে এইগুলোই চেষ্টা তো করলাম। বোধ। তাল কাটেনি নিশ্চয়ই, মানে এটা আমাদের দর্শকরা বলতে পারবেন। আর এই ভুল ত্রুটিগুলো থাকে বলে না দিদি, আমরা এখনো শেখার চেষ্টাটা রাখি, যে সেটা যে কোনো অনুষ্ঠানই হোক, যে ভুল কিন্তু করা যাবে না, একবার নিখুঁত করে শেখো। আর সেটা থাকাটাও তো ভীষণ আনন্দের। এটার মধ্যে থেকে তো আমরা তৃপ্তি পাই, বলো, যখন একটা পরিবেশনার মধ্য দিয়ে যে না কি সুন্দর বলেছো তুমি, তার রেশটুকু থেকে যাবে। অনেক শিল্পীর মাঝখানে আলাদা করে নজর কেড়ে নেওয়া, এটাও তো একজন শিল্পীর দক্ষতা, তার পারফরমেন্সের মধ্য দিয়ে। এটা কিন্তু উদ্বুদ্ধ করা, মানে যেমন
যে কোনো অনুষ্ঠান করে আসার পর যদি আমার সিনিয়র হোক বা আমার বন্ধুরা যদি বলে যে বাহ দারুণ বলেছিস তো, বা দারুণ সঞ্চালনা করেছিস তো, যদি বলে, সত্যি মনটা যেন ভরে যায়, মনে হয় এর পরে যেটা করবো আরো ভালো করবো। সেটাই। আড্ডা দিতে দিতে কতটা সময় চলে যায় আমরা বুঝতেই পারি না দিদি। হ্যাঁ, তবে আছে এখনো কিছুটা সময় আছে, আমরা তুমি রবে নীরবের মধ্যেই আছি, ওয়ানের সঙ্গে আছি, আপনারাও আছেন আমাদের সঙ্গে। আমরা এবারে কি কবিতা শুনবো দিদি? এবার আমি একটি ওই খেয়া কাব্যগ্রন্থ থেকেই খুব প্রচলিত কবিতা কুয়ার ধারে, এটা সবাই মোটামুটি একদম, একদম। জানে, তবু আমার খুব প্রিয় কবিতা, আমি একটু এটা প্রথম লাইনটাই বাজিমাত, মনে হয় সবকিছু দিয়ে দিলাম, উজাড় করে দিলাম। কিরকম মানে অদ্ভুত ভাবে লাইনটা, মানে অদ্ভুত, মানে অদ্ভুত। যারা এই কবিতাটা বলেছেন বা বলেন তারা একাধিকবার বলেন, হ্যাঁ, আমার তাই মনে হয়। আমিও বহুবার বলেছি, মঞ্চস্থ করেছি, কিন্তু তবুও বলতে ইচ্ছে আমার করলো ভালো আজকে লাগে, এত হ্যাঁ। ভালো পরিবেশে একদম, একদম। আমার মনে হলো এই কবিতাটা যায়। তোমার কাছে চাইনি কিছু, না আমি বলবো না, দিদি বলুক, আমি শুনি আজকে। শোনা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া ওঠে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে রাখার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি, বসেই থাকি। এই যে বলার পর একটু মাথাটা নাড়া দিলে, তার মানে হচ্ছে যে বসেই থাকি, সেই ফিলটা, সেই অনুভূতিতে মাথাটা নড়ে উঠল। তো এইটাই তো চর্চা, এটাই হচ্ছে শেখা, এটাই হচ্ছে এগিয়ে যাওয়া। আর একটু গল্প হোক, আমাকে একটু বলো তোমার অল্প বয়সের, একদম ছোটবেলা বলবো না, সেটা তো তুমি বলেছো, স্কুলের অনুষ্ঠান বা তোমার যে দাদা তার নাটকের যে টেনে তুলে কবিতা বলা, তারপরে এই কবিতার জার্নিটা তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ আর কি? হ্যাঁ, আমি তারপর তো পড়াশোনার জন্য বাইরে বাইরে, তারপর এখন যে ট্রেনিং। স্কুলে পড়াও হ্যাঁ, সেটি কোথায়? সেটি হচ্ছে বারাসাতে, ডাকবাংলো মোড়ে, আচ্ছা আচ্ছা। সুশীলা দেবী বালিকা বিদ্যালয়। তো ওখানেও আমার অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, মেয়েদের স্কুল, সেখানে তো শেখানোর অনেকটা সুযোগ সেখানে পাও। একটু সুযোগ থাকে, অনুষ্ঠান যখন হয় তখন আমাদেরকে একটু কিন্তু এরকম রাগী দিদিমণি, এরকম কড়া কড়া কঠিন কঠিন আবৃত্তি, ছেলেমেয়েরা কি আনন্দ পায়? আমি খুব একটা রাগী নই, কিন্তু রাগী মানে নও? যদিও আমি আমাদের দর্শকরা বলতে পারবে, আমি কাছ থেকে দেখে কিন্তু বেশ দিদিমণি হিসেবে বেশ রাগী মনে হচ্ছে। আমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের টিচার, তো সেই তাহলে ক্ষেত্রে একটু একটু অন্যরকম। হ্যাঁ, মানে আমার সঙ্গে মেয়েরা খুব একাত্ম হয়ে Free, থাকে, খুব একদম free। বন্ধুত্বের মতো। হ্যাঁ, বন্ধু। মেয়েরা যারা দেখবে তারাও বলবে, চিৎকার করে হয়তো সেটা আমি বলবে। জেনে নেবক্ষণ, ওটা আমার অঞ্চলের মধ্যে পড়ে, আমি জেনে নেব যে বারাসাতে এরকম একজন দিদিমণি আছে, তোমরা কি জানো? হ্যাঁ, এরকম এত সুন্দর সুন্দর কবিতা বলে। তো সেই তাছাড়া- চর্চার মধ্যে দিয়ে দিদি তুমি তোমার হয় না যে এই অনুষ্ঠানে আবৃত্তি করে তুমি শান্তি পেয়েছো বা ভালো লেগেছে তোমার? হ্যাঁ, মনে হয়েছে যে বারাসাতে বই মেলা যেটা হয়েছিল, আচ্ছা, তখন আমাকে ইনভাইট করা হয়েছিল স্কুল থেকে। তো সেখানে আমি 2 বছর পর পর করেছিলাম। ওই পরিবেশ সত্যি আমাকে উদ্বুদ্ধ করেছে, শান্তিও দিয়েছে।
তারপর বাণীপুরে একটি অনুষ্ঠানে আমি আমার ছেলে আমার মানে আমরা যেটা করি সেটা হচ্ছে কবিতায় বেহালা, এই অনুষ্ঠানটি নিয়ে আমরা গিয়েছিলাম বাণীপুর মেলাতে। সেখানেও খুব মানে চারিদিকে একটা প্রশংসার প্রশংসার ছিল ছাপ আর কি। রেখে এসেছি আর কি। আমাদের 20 হ্যাঁ, মিনিটের এগুলো একটু অনুষ্ঠান জানতে হয়, দিয়েছিল। কারণ যে তুমি এই যে কবিতার পথ চলছো বা হাঁটছো, হাঁটতে হাঁটতে কতবার হোঁচট খেতে হয়। আমাদের শারীরিক অনেক সমস্যা থাকে, আমাদের পারিবারিক কর্মস্থল সবকটা জায়গা জুড়ে থাকে না, সেগুলো বাদ দিয়ে তো আমরা এগোতে পারি না। সেগুলোকে বজায় রেখে মেনটেন করে চর্চা করে একজন পারফর্মার হয়ে ওঠা, এবং সেই পারফরমেন্সটা মানে করা শুধু নয়, শ্রোতা বা দর্শকের মন জয় করে আবার পরবর্তী সেই মঞ্চে আবার পারফর্ম করা, এটা অনেকটা কঠিন কাজ। তো সেই কাজটার জন্যই তোমাকে একটু জিজ্ঞেস করা আর কি। না, সত্যি কঠিন ছিল আমার। কোচবিহার থেকে উঠে এসে এখানে এসে কলকাতার বুকে, তুমি নিজেও জানো, প্রচুর শিল্পী, তাদের মাঝখান থেকে নিজেকে তুলে ধরতে, প্রতিষ্ঠিত করতে, জানি না প্রতিষ্ঠিত হয়েছি কিনা, তবে আমি শান্তি পাই আমার অনুষ্ঠানে যাই করি, ছোট বড় যেমনই কবিতা বলি, সঞ্চালনা করি, তাতে আমি মানসিকভাবে আমি খুব শান্তি পাই। দেখতে দেখতে আড্ডাটা অনেকটা হয়ে গেল দিদি, তাহলে আড্ডাটা আরেকটু চলবে নাকি এবার আমরা কবিতায় যাব? বলো। কবিতায় যাব। এই কবিতাটিকে নিয়ে আমি যে শেষ কবিতাটি বলবো সেটা নিয়ে আমি দু এক কথা বলে তারপর বলবো। রবি ঠাকুরের এটা শেষ কবিতা। তিনি যখন জোড়াসাঁকোতে অপারেশনের আগে তিনি আছেন, আমরা সবাই জানি সেটা, তো তিনি তখন নিজে লিখতে পারতেন না, শেষ যখন 6-7 দিন আগে, এটা 30শে জুলাই, তিনি এই সকাল 9টা নাগাদ তার যে দেহরক্ষী, তার ওয়াইফ, বউকে তিনি বললেন, রানী চন্দ ছিলেন তার নাম যতদূর সম্ভব, রানী চন্দ, তাকে বললেন যে তুমি লেখো, আমি বলি তুমি লেখো, আমার একটা কবিতা আসছে। তো তখন তিনি এই কবিতাটা লেখেন। এই কবিতাটি তার জীবনের শেষ কবিতা, আর শেষ দুটো লাইন আমি বলছি, এই কবিতাটি একটু বলি, শোনো। আমার খুব অন্তরের কষ্টের কবিতা এটা, তাও বলি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথে দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কারে নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। এই বলে রবি ঠাকুর বন্ধ করে দিলেন, কিন্তু অনেকক্ষণ চুপ বসে রইলেন। থাকতে থাকতে প্রায় 9:30, ঠিক সেই সময় তিনি তার জীবনের শেষ দুটো লাইন বলে গেলেন আমাদের জন্য। অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার, শান্তির অক্ষয় অধিকার। তুমি রবে নীরবে হৃদয় মম, ছবিও নয়, মালাও নয়, নয় রচনা বলি, উনি আছেন বলেই আমরা বাঁচি জিতি চলি। আমাদের এই পর্বের
আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন ওয়ানের, সঙ্গে থাকুন। নমস্কার।